সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। স্বাগত সবাইকে সবুজ সিলেট নিউজের নিয়মিত আয়োজন সিলেট পরিক্রমায়। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানে আমরা প্রতিদিন সিলেটের গুরুত্বপূর্ণ খবর জানিয়ে থাকি এবং বাছাই করা দুই একটি সংবাদ নিয়ে একজন অতিথির সঙ্গে কথা বলি। আজও আমাদের স্টুডিওতে একজন অতিথি আছেন, যিনি সিলেটের সুপরিচিত ব্যক্তিত্ব, বিশিষ্ট রাজনীতিবিদ, সিলেট জেলা জামায়াতের আমির, সিলেট এক আসনে জামাত মনোনীত প্রার্থী মাওলানা হাবিবুর রহমান, যিনি সিলেটের ইবনে সিনা হাসপাতালেরও চেয়ারম্যান এবং অসংখ্য প্রতিষ্ঠানের উদ্যোক্তা। মাওলানা হাবিবুর রহমান, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। জি, সবুজ সিলেটকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং এর মাধ্যমে সম্মানিত শ্রোতা ও দর্শককেও ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজ 12 আগস্ট, মঙ্গলবার, 2025। সিলেটের গুরুত্বপূর্ণ যে খবরগুলো আমরা দেখতে পাচ্ছি পত্র-পত্রিকা কিংবা অনলাইন গণমাধ্যমে, সেই খবরগুলোর মধ্যে সিলেটের কোম্পানিগঞ্জে যে পাথর কোয়ারি আছে, সেই পাথর কোয়ারিকে কেন্দ্র করে তোলপাড় চলছে। এই খবরটি এসেছে বিভিন্ন পত্র-পত্রিকায় এবং সেখানকার নানা অভিযোগের প্রেক্ষিতে বিএনপির উপজেলা সভাপতি শাহাবুদ্দিনকে শাহাবুদ্দিনের পদ স্থগিত করা হয়েছে, এরকম একটি খবর এসেছে। প্রিয় দর্শক, রক কেটে বাবাকে হত্যার চেষ্টা করা হয়েছে এবং এই ঘটনায় ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। এটি হবিগঞ্জের ঘটনা। জুলাই মাসে সিলেটের সড়ক পথে 30 জনের প্রাণহানি ঘটেছে এবং আহত হয়েছেন 131 জন। এই খবরটি সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে ইবনে সিনা হাসপাতালের চেয়ারম্যানের মতে বিনিময় এবং এই খবরটি এসেছে পত্র-পত্রিকায়। সিলেটে 24 ঘন্টায় ডেঙ্গু শনাক্ত 3 জনের, করোনা শূন্য। এই খবরটি এসেছে। সিলেটে ছিনতাই ঘটনার খবর এসেছে এবং সে ঘটনায় প্রধান আসামি কি বলেছেন সেই তথ্যটিও এসেছে পত্র-পত্রিকায়। প্রিয় দর্শক, এই খবরগুলোর পাশাপাশি আমরা যেটি দেখতে পাচ্ছি যে সবচেয়ে বেশি যে আলোচিত যে বিষয়টি এখন কোম্পানিগঞ্জের পাথরকুয়ারি, সেটি নিয়ে নানা ধরনের খবর পত্র-পত্রিকায় এসেছে। আমরা এই গুরুত্বপূর্ণ খবরের মধ্যে বাছাই করা ২-৪ টি খবর নিয়ে কথা বলব আমাদের অতিথি মাওলানা হাবিবুর রহমান সঙ্গে, যিনি আছেন আজকে আমাদের স্টুডিওতে। নিচ্ছি ছোট্ট একটা বিরতি। বিরতির পর আবারও ফিরে আসবো। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার সবুজ সিলেট নিউজের নিয়মিত আয়োজন সিলেট পরিক্রমায়। প্রিয় দর্শক, এবারে আমাদের অতিথি জনাব মাওলানা হাবিবুর রহমানের সঙ্গে আমি কথা বলবো, যিনি সিলেটের রাজনীতি, সমাজসেবা সবকিছুতেই তার ছাত্র জীবন থেকে জড়িত এবং তিনি আজকে যে বিষয়টি নিয়ে প্রথমেই আমরা একটু তার কাছে জানতে চাইবো যে সিলেটে গত 1 মাসে 30 জনের প্রাণহানি ঘটেছে সড়ক পথে। এই যে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা দিন, দিন শুধু বাড়ছে এবং এর কোনো রোধ করার ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এ বিষয়ে যদি আপনি কিছু বলেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে বা আপনাদের, বা আপনিও তো একজন প্রার্থী সিলেট এক আসনে। সিলেটের অভিভাবকত্ব গ্রহণ করবেন যদি নির্বাচিত হন। তো আপনার কি পরিকল্পনা আছে? বিষয়টা হচ্ছে আসলে সিলেটের রাস্তাঘাটের বিষয়টা খুবই দুঃখজনক। আসলে আমি সারা সিলেট ঘুরে আমার অভিজ্ঞতা যেটা হয়েছে, যেমন আমাদের সাইফুর রহমান সাহেব যে কাজগুলো করিয়ে গিয়েছিলেন, সারা সিলেটে এর চেয়ে বাইরে আসলে কোনো কাজ হয় নাই। কিন্তু দুঃখজনক বিষয় যে রাস্তাঘাটগুলো যা করে গিয়েছিলেন এগুলার কোনো মেরামত হয় না। এটা হলো সবচাইতে বড় দুঃখজনক বিষয়। আমার যেটা অভিজ্ঞতা হয়েছে। এই যে রাস্তা করা হয়েছে সব গ্রামে গঞ্জে সব জায়গায় রাস্তাঘাট ভেঙে গিয়েছে। এই যে বিরসি রোডে সিলেটে বুরহানুদ্দিন রোড যেটা আছে, বিরসি রোড আছে। এই বুরহানুদ্দিন রোডে তো আসলে যাওয়াই যায় না। এটা পুকুরের মতো হয়ে গেছে। এই যে একটা রোড যেটা ফরিদউদ্দিন চৌধুরী সাহেব করেছিলেন, বিরসি রোড, বুরহানুদ্দিন রোড, এই যে করা হয়েছিল এরপরে আর কেউ কোনো মেইনটেন্যান্স করে না। এটা একটা অবাক বিষয়। এতে বোঝা গেল সিলেটের কোনো লিডারশিপ নাই। যারাই ছিল এরা লিডারশিপের যোগ্য ছিলেন না। এই লিডারশিপের অভাবেই আজকে 6 লাইন অনেক আগে পাস করে দেওয়া হয়েছে। কিন্তু কি যে কাজ করেছে বোঝা যাচ্ছে এই সিলেট একটা আলাদা, কোনো বাংলাদেশের আলাদা একটা অংশ। এই রাস্তাগুলো কাজটা অগ্রসর হচ্ছে না। এই মেইন রাস্তাতেও অ্যাক্সিডেন্ট হয়। যে জায়গায় ৩ ঘন্টা থেকে ৫ ঘন্টা লাগার কথা সেখানে ৬ ঘন্টা ১২ ঘন্টা পর্যন্ত দেখা যেতে লাগে। সুতরাং একদিক দিয়ে রাস্তাঘাটের অবস্থা সিলেটের খুবই খারাপ। এমনকি নতুন রাস্তা তো হয়ই নাই। বাকি যে রাস্তা যেগুলা অতীতে ছিল এগুলার মেইনটেইনও করা হয় না। এই সিলেট শহরের অবস্থা তো আরো খারাপ। বাংলাদেশের
যে শহরগুলো আছে বিভাগীয় শহর, তার রাস্তাগুলো বড় করা হয়েছে, ড্রেন করা হয়েছে, রাস্তা মেরামত করা হয়েছে, নতুন করে পাকা করা হয়েছে, ফুটপাত দেওয়া হয়েছে। এই সিলেটের ড্রেন কিছু করা হয়েছে কিন্তু এরপরে মাঝখানে চাইলে দেখা যায় খালের মতো এগুলো আছে। যেমন আমাদের উপশহর এলাকা বা বিভিন্ন এলাকায় এই ধরনের বা জলাবদ্ধতার বিষয়গুলো আছে। এই সকল বিষয় নিয়ে আমার যেটা অভিমত হলো যে আমাদের আসলে লিডারশিপের অভাব, অতীতে লিডারশিপের অভাব ছিল। বর্তমানেও আসলে কেউ এই মুহূর্তে আসলে এই ধরনের নাই। কারণ আমার সাথে যারা ছিলেন হ্যাঁ, অনেকেই মৃত্যুবরণ করেছেন। নাই যারা আছেন জুনিয়র আছেন, ডাক্তার শফিকুর রহমান তো সিলেট থেকে একসাথে আমরা আন্দোলন করেছি, রাজনীতি করেছি। উনি তো আমিরের জামাত থেকে ঢাকা চলে গেছেন। সিলেটের আসলে মুরব্বিও নাই, লিডারশিপও নাই। আমি আশা করি যদি জনগণ আসলে আমাকে দীর্ঘদিন থেকে আমি ৭৯ থেকে সিলেট আছি। সবাই আমাকে চিনে সামাজিক কাজের মাধ্যমে চিনে। আমি শিক্ষাগত করেছি এবং শিক্ষা কার্যক্রমের জন্য প্রতিষ্ঠানে আমি করেছি সিলেটে। বেশ কয়েকটা উদ্যোক্তা ছিলাম, নিজেও করেছি। এই যে অব্যবস্থার কারণে সবগুলা মেরামত করা নাই। এর বাদে তার পরিধি বড় করার কথা যেটা, এটা হয় নাই। যে মূল সড়ক যেগুলো ঢাকা টু সিলেট যেসব 6 লেন করার কথা এইটাও করা হচ্ছে না। এই বীরশ্রী রোডও হচ্ছে না। ওইদিকে আপনার যে রোডটা বুরহানুদ্দিন রোড এটা হচ্ছে না। এই আর ফেরি যে রেটগুলো আছে যেটা সৈয়দুর রহমান সাহেব করেছিলেন, ফরিউদ্দিন চৌধুরী সাহেব করেছিলেন বা অন্যান্য এমপি যারা ছিল করেছিল সহযোগিতায়। এইগুলার মেরামতও করা হয় না। এই কারণেই এই সড়ক দুর্ঘটনাটা হচ্ছে। আরো হবে যদি তড়িৎ গতিতে এগুলোর ব্যবস্থা না হয়। আল্লাহ যেদিন দেয় জামাতে ইসলামে যেতে পারে, আমি যদি যেতে পারি, এই সমস্ত বিষয়গুলো যেহেতু আমার নোটের বিদ্যায় আসে, অগ্রাধিকার ভিত্তিতে সিলেটের এই সমস্ত সমাধানের জন্য আমি সিলেটের জন্য সবকিছু আমার যৌবনকাল আমি ব্যয় করেছি। ভবিষ্যতে আমি এই সিলেটের জন্যই উজাড় করে দিয়ে এগুলো কাজ করব ইনশাআল্লাহ। ধন্যবাদ হাবিব ভাই। আমরা যে বিষয়টি নিয়ে এখন আপনার সঙ্গে কথা বলব, গতকাল আপনি সিলেট প্রেস ক্লাবে মত বিনিময় করেছেন সাংবাদিকদের সঙ্গে এবং সেখানে অনেক খোলামেলাই আপনি আপনার ছাত্র জীবন, আপনার কর্মজীবন, আপনার নির্বাচনী গোল বা নির্বাচনী মাঠের অবস্থা সবকিছু নিয়ে কথা বলেছেন। বিভিন্ন কার্যক্রমে আপনার সমাজসেবা নিয়ে কথা বলেছেন। তা আমরা একটু জানবো যে গতকালকে যে আপনি কথাগুলো বলেছেন, এই বিষয়টি তো আমাদের দর্শকদের উদ্দেশ্যে জানাবেন যে আপনি কবে থেকে আপনার রাজনৈতিক জীবন শুরু, সমাজসেবা কিংবা রাজনৈতিকভাবে যে নেতৃত্ব আপনি আপনার সিলেট শহরেই আপনার নেতৃত্বের উত্থান আমরা দেখেছি। তো আপনি সে বিষয়টি যদি আমাদের দর্শকদের বলেন এবং সিলেট ১ আসনে সিলেট সদর যেটি এই আসনে আপনি গুরুত্বপূর্ণ আসনে এই আসনে আপনি প্রার্থী জামায়াতে ইসলামী। যদি আপনি নির্বাচিত হন সে ব্যাপারে আপনি মানুষকে কি বলবেন? কি করতে চান? যেভাবে মাঠে যাচ্ছেন কেমন সাড়া পাচ্ছেন সে বিষয়ে একটু বলুন। সব মিলিয়ে আমি আপনার কাছে এই বিষয়টি জানতে চাই। জি, আলহামদুলিল্লাহ। আসলে আমি তো সিলেট শহরে ১৯৭৯ সালে এসেছি। এসে আলিয়া মাদ্রাসায় কামিলে ভর্তি হয়েছি। সেই সময় আলিয়া মাদ্রাসায় ভিপি ছিলাম। সমাচার পত্রিকা এবং সদা আলাউদ্দিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে ব্যঙ্গ করেছিল। এর বিরুদ্ধে একটা বিরাট গণ আন্দোলন গড়ে উঠেছিল। যে জায়গায় ১৫ দিন পর্যন্ত কারফিউ ছিল এবং সেখানে ১৫ জন লোক নিহত হয়েছিলেন। সেই আন্দোলনের সম্মিলিত সংগ্রাম পরিষদ ছাত্রদের যেটা ছিল, এইটার আহ্বায়ক আমি ছিলাম। আমি ভূমিকা রেখেছি। আমি সিলেট আলিয়া মাদ্রাসার ভিপি ছিলাম। আমি মদন মোহন কলেজে পড়াশোনার সময়ে যে সময় অধ্যয়নরত ছিলাম, তখন শামসুল মানিক পরিষদ যেটা ছাত্র শিবিরের পক্ষ থেকে ছিল, এইটার পরিচালনা কমিটির পরিচালক আমি ছিলাম। এরপরে ১৯৮২ সালের ১ম দিকে আমি জামাতে ইসলামীতে যোগদান করি। যোগদান করার পরে ১৯৮২ সালের আগস্ট মাসেই আমি রুকনিয়তের শপথ নেই। এর পরবর্তী পর্যায়ে আমি বৃহত্তর সিলেট জেলা ছিল। এখন যে ৬০ টা জেলা আছে ৬০ টা মিলে একটা জেলা ছিল। তখন সেই জেলার এইটা সিলেটটা মহকুমা ছিল। সেই মহকুমার দায়িত্ব আমি পালন করেছি। এবং সাথে আমি সিলেট সদর উপজেলার দায়িত্বও আমি পালন করেছি। দায়িত্ব পালন করার কারণে এখন তো সদর উপজেলার একটা অংশ নাই, সারাসও ছিল। তাই বর্তমানে ১ নম্বর আসনের যে এরিয়াগুলো আছে, কোন এরিয়া বাকি নাই আমি যাই নাই। আগে গেছি
এরপরে তো প্রায় ৮ বছর সিলেট শহরের দায়িত্ব আমি পালন করেছি। শহরের দায়িত্ব পালন করার সময়ে আমি জেলার নায়েবে আমিরও ছিলাম। জেলার নায়েবে আমির ছিলাম, তাই জেলায়ও কাজ করেছি এবং শহরে কাজ করেছি। অ্যা দীর্ঘদিন আমি কাজ করেছি। পরবর্তী পর্যায়ে যখন অ্যা আলাদা সাংগঠনিকভাবে আমাদের ২ টা জেলা করা হলো মহানগর একটা। তখন দক্ষিণ জেলার আমিরের দায়িত্ব পালন করেছি। প্রায় ২০ বছর করেছি। এরপরে আবার অঞ্চলের দায়িত্ব পালন করেছি। কেন্দ্রীয় মজলিস শুরার সদস্য ছিলাম। দীর্ঘদিন থেকে ছিলাম। এখন আবার একীভূত জেলার আমির হিসেবে আমি দায়িত্ব পালন করেছি। আমি এই এমপি লুৎফর রহমান সাহেব যখন ছিলেন দায়িত্ব বিএনপি, গাজী ফরিদ গাজী সাহেব যখন ছিলেন আওয়ামী লীগের দায়িত্ব এবং জাতীয় পার্টির আ ছিলেন মুকেশ সেন। তখন থেকে কিন্তু সক্রিয়ভাবে রাজনীতিতে ছিলাম। সকল আন্দোলন যেটা হলো এরশাদ বিরোধী আন্দোলন, ৯০ এর গণ আন্দোলন, কেয়ারটেকার সরকারের আন্দোলন, ইউনিভার্সিটি প্রতিষ্ঠার আন্দোলন, ইউনিভার্সিটির নামকরণ বিরোধী আন্দোলন, এই বিভাগ প্রতিষ্ঠার আন্দোলন, এই সকল আন্দোলনে টিপাই মুখের যেটা আন্দোলন ছিল, এটায় আমি শরিক ছিলাম। সিলেটের এমন কোনো আন্দোলন নাই যেটার ১ম সারিতে আমি ছিলাম না। সকল আন্দোলনে আমি ছিলাম, এখনো আছি, ভবিষ্যতে থাকবো ইনশাআল্লাহ। আপনি তো রাজনৈতিক যে বললেন ১ নম্বর আসনে, সিলেটে ১ আসনে হুম। একটি মিথ আছে যে এই আসনে যারা বিজয়ী হন তারা সরকার গঠন করেন। এই গুরুত্বপূর্ণ এই আসনে আপনি প্রার্থী। এই আসনের মানুষের জন্য আপনার কি পরিকল্পনা আছে বা এখানে নির্বাচিত হলে কি করবেন? আমি ১ম এ সিলেটের আসনের জনগণকে ধন্যবাদ জানাচ্ছি এ কারণে যে, আমি যখনই আমার নামটা ঘোষণা করা হয়েছে ১ সপ্তাহের ভিতরে সারা ১ আসনের লোকে সাড়া দিয়েছেন এবং আমাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে। আমি যে জায়গায় যাচ্ছি সেখানে দেখলাম আমার পরিচিত লোক আছেন। আমাকে মায়া করেন, মহব্বত করেন, চিনেন। চিনেন না এমন লোক আসলে সিলেটে আসলে নেই এবং সবাই আমাকে মায়া মহব্বত করেন। আমার বিশ্বাস যে আগামী নির্বাচন যেটা আসছে, এই নির্বাচন যদি সঠিক, স্বচ্ছ, নিরপেক্ষ হয়, সন্ত্রাসমুক্ত হয়, তাহলে আমি আশা করি আল্লাহর উপরে ভরসা করি জামায়াতে ইসলামের বিজয়কে কেউ আটকাতে পারবে না ইনশাআল্লাহ। আমি বিজয়ী হব এটা হলো আমার বিশ্বাস। আর আল্লাহ যদি দেয় আমরা বিজয়ী হই, জামায়াতে ইসলামী ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ। আমি যদি বিজয়ী হই, সিলেট থেকে সন্ত্রাসমুক্ত করব সিলেটকে ইনশাআল্লাহ আমি আপ্রাণ চেষ্টা করব। চাঁদাবাজ থেকে রক্ষা করার জন্য আপ্রাণ চেষ্টা করব। জনগণকে সাথে নিয়ে, রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে এবং দুর্নীতিমুক্ত সম্প্রীতির একটা সিলেট, আধুনিক সিলেট গড়ে তোলার আমি চেষ্টা করব ইনশাআল্লাহ। ধন্যবাদ হাবিব ভাই। গতকাল আপনি যখন প্রেস ক্লাবে বক্তব্য দিচ্ছিলেন, তখন ইবনে সিনা হাসপাতাল নিয়ে অনেক কথা বলেছেন। এটির তো আপনি প্রতিষ্ঠাতার চেয়ারম্যান সিলেটের এবং আপনাদের নাকি সিলেটে আরেকটি বড় পরিকল্পনা আছে, সিলেটে একটি বড় হাসপাতাল করার। হুম। বা ইবনে সিনার সেবা নিয়েও আপনি অনেক কথা বলেছেন যে অন্যান্য স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের থেকে একটু ব্যতিক্রম। কেন ইবনে সিনা ব্যতিক্রম বা আপনি উদ্যোগ নেওয়ার পরে আপনি এই কিভাবে মানুষকে সেবা দিয়েছেন? সে বিষয়টি যদি বলেন বা ইবনে সিনার এটার ভবিষ্যতে বিষয়টা হলো যে ইবনে সিনা মূলত হলো একটা ব্যতিক্রমধর্মী প্রতিষ্ঠান। আমরা ৪৫ টা বেড নিয়ে শুরু করেছিলাম। আজকে একেকটা করে ৩ টা বিল্ডিং আমার হাতে শেষ হয়েছে। ২৫০ বেডের হসপিটাল এটার রূপান্তরিত হয়েছে। এবং একটা ছাদের নিচে সকল সেবার ব্যবস্থা এখানে আছে। সব ধরনের যা কিছু লাগে টেস্ট সবকিছু আছে। এটা ব্যক্তিগত। আমরা ইবনে সিনাকে সাধারণ মানুষের হসপিটালে রূপান্তরিত করেছি। যেমন একটা উচ্চ ক্লাস, মিডল ক্লাস, মিডলের মাঝে আরেকটা ক্লাস শিক্ষক পদ কম চাকরিজীবী তাদের এবং যারা নিম্ন শ্রেণী ক্লাস ওয়ার্ড এই সমস্ত বিষয়ে সারা সিলেটবাসীর একটা চিকিৎসা কেন্দ্র হিসাবে আমরা এটা রূপান্তরিত করতে সক্ষম হয়েছি। একজন শ্রমিক থেকে নিয়ে সর্বোচ্চ লোক যারা আছেন এখানে ভর্তি হন। কিন্তু দুঃখের বিষয় এই রিসেন্টলি ৭০ টা বেড আমি বৃদ্ধি করেছি আমরা। কিন্তু এখন আর বেড পাওয়া যাচ্ছে না। এটাকে তড়িৎ গতিতে একটা ব্যবস্থা নেওয়ার জন্য আমরা চেষ্টা করতেছি আশপাশ। আর বৃহত্তর পরিসরে আমরা ইনশাআল্লাহ বড় একটা জায়গা নিয়ে একটা মেডিকেল কলেজ এবং হসপিটাল, একটা নার্স ইনস্টিটিউট এনাদের কাজ করা যায় যাতে সে ধরনের একটা চেষ্টায় আমরা আছি। অতি সত্বর এই বিষয়ে আমরা পদক্ষেপ নিব ইনশাআল্লাহ। আর আমি বিশ্বাস করি
যদি আল্লাহ দেয়, সিলেটের জনগণ আমাকে সহযোগিতা করেন, তো প্রথমে যে কাজটা করব, এই ১,০০০ বেডের একটা হসপিটাল এবং একটা মেডিকেল কলেজ যেটা করার সিদ্ধান্ত সরকার নিয়েছে। ইতিমধ্যে এই দক্ষিণ সুরমা বাইপাস রোডের পাশে জায়গা অধিগ্রহণ করে মেডিকেল বিশ্ববিদ্যালয়। মেডিকেল বিশ্ববিদ্যালয়। এটা মেডিকেল বিশ্ববিদ্যালয়। এটা কিন্তু যারা দুর্নীতিবাজ ছিল তাদের হাতে পড়ার কারণে এই কাজটা হয় নাই। আজকে এটা আটকে পড়েছে। আল্লাহ দেয় আমি যেদিন পাস করি, প্রথমে এই কাজটা আমি করব। কারণ ১,০০০ বেডের আরেকটা ইউনিভার্সিটি করাতে হলে প্রায় ৭,৮ থেকে ১০,০০০ লোকের চাকরির ব্যবস্থা হবে। এটা হলো আমার কাছে বড় জিনিস। আর আরেকটা হলো স্বাস্থ্য সেবার জন্য মানুষ কাতরাচ্ছে, জায়গা পাচ্ছে না এইটা। আর আরেকটা হলো ইবনে সিনার জন্য বড় একটা হসপিটাল আমি করব ইনশাআল্লাহ। চেষ্টা করব এবং একটা মেডিকেল কলেজও করার চেষ্টা করব। এইভাবে এই সিলেটের বিশেষ করে চিকিৎসা সেবাকে একটা পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আমি চেষ্টা করব। আরো যারা আছেন যেমন আমাদের হসপিটাল করার পরে দেখে অনেক হসপিটাল করছেন, তাদেরকে আমি ধন্যবাদ দিচ্ছি। আরো যারা পারেন হসপিটাল করেন, রোগীর কোনো অভাব নাই। কারণ জনসংখ্যা যে পরিমাণ আছে এর চেয়ে চিকিৎসার সিট সংখ্যা অনেক কম। তাই সবাইকে এই বিষয়ে এগিয়ে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ হাবিব। আরেকটা বিষয় আমি গতকাল শুনলাম তাদের অনুষ্ঠানে, যেটি হলো যে আপনারা নাকি একটা বড় ধরনের অংশ রোগীদের কল্যাণে ছাড় দেন। এই বিষয়টা কিভাবে কি করছেন? এই বিষয়টা হলো এই বিষয়টা হলো এটা আল্লাহর মেহেরবানি। আমাদের একটা সিদ্ধান্ত আছে আমাদের বোর্ডেরই যে আমাদের যা প্রফিট হবে 10% একটা কল্যাণ তহবিল আমরা একটা সংগ্রহ করি। আর অন্যান্য দিক থেকে আসলেও এই তহবিলটাকে। আমরা ১ম এ সকল রোগীকে সকল টেস্টে 25% আমরা ডিসকাউন্ট দেই। এরপরে কর্পোরেট যারা আছে ৩০% ৩৫% এই ধরনের ডিসকাউন্ট আমরা দেই। আমার কাছেও যারা আসে ওরা ডিসকাউন্ট পায়। তাই এই ডিসকাউন্টের মাধ্যমে যে টাকাটা প্রতি মাসে আমরা দেই, সেটা হলো গত মাসে হলো তিয়াটা ২৪ ২,৪০,০০,০০০ টাকা শুধু এই খাত থেকে আসছে। আর আমি যেটা দেই ডিসকাউন্ট, বিশেষ করে এই ডিসকাউন্টে প্রত্যেকদিন গড়ে ৳১০,০০০ হলো ৬০ থেকে ৭০ জন লোক নেয়। গড়ে ৳১০,০০০ হবে। এখন যদি হয় ৳৬,০০,০০০, ৬০ জন যদি নেয় ১০,০০০ করে তাহলে ৳৬,০০,০০০ হবে। এখন ৩১৮ ১,৮০,০০০ দেখেন ২,৪০,০০০ হলো ৩,০০,০০০ ৮০ আর ৪০ হইল গিয়া ৪,০০,০০০ ৪,২০,০০০ একটা অঙ্ক আমি দিলাম গত মাসের হিসাবে একটা অঙ্ক দিলাম। এইভাবে সিলেটবাসীকে আমরা অর্থনৈতিক সহযোগিতা দিয়ে যাচ্ছি সেবার মাধ্যমে। এজন্য আমি বলে থাকি যে এই প্রতিষ্ঠানের মালিক মূলত সিলেটবাসী। যারা আমরা মালিক আছি আমরা তো 10% পাইলেই যথেষ্ট। 10% পাইলে আমার যথেষ্ট। কিন্তু বাকিগুলা সিলেটের জনগণ পাচ্ছেন। তাই এটা আমাদের প্রতিষ্ঠান এটা আমি মনে করি না। এই প্রতিষ্ঠান সিলেট বিভাগের মানুষের প্রতিষ্ঠান। সারা বিভাগের সেবা করে যাচ্ছে। আপনারা দোয়া করেন যাতে আরো বেশি আমরা করতে পারি। আমি সবুজ সিলেটের কর্তৃপক্ষকে ধন্যবাদ দিচ্ছি। সাথে শ্রোতা দর্শক যারা আছেন তাদেরকে ধন্যবাদ দিচ্ছি। আর তাদের সকলের প্রতি আমাদের আবেদন হলো, আসুন আমরা সবাই মিলে একটা সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজ মুক্ত, দুর্নীতিমুক্ত, সম্প্রীতির সিলেট আমরা গড়ে তুলি এবং এই কাজে সবাই সহযোগিতা আমি কামনা করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হাবিব ভাই, আপনাকে আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম সিলেটের বিশিষ্ট রাজনীতিবিদ এবং সমাজসেবী মাওলানা হাবিবুর রহমান সঙ্গে, যিনি সিলেট ১ আসনের প্রার্থী তা ইতিমধ্যে ঘোষণা করেছেন এবং কাজ করছেন। আমাদের পক্ষ থেকে তাকে অভিনন্দন, তিনি আমাদের স্টুডিওতে এসেছেন। প্রিয় দর্শক, এই আজকের অনুষ্ঠানে এ পর্যন্তই। আগামীকাল একই সময়ে একই অনুষ্ঠানে অন্য কোনো অতিথিকে নিয়ে হাজির হব। সেই প্রত্যাশায় ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।